হাম্পি আমাদের দেশের কর্ণাটক রাজ্যের বিজয়নগর ডিস্ট্রিক্টের অন্তর্গত একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যেটি বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। এই হাম্পি একসময় ছিল 14th সেঞ্চুরিতে ভারতবর্ষের বিখ্যাত হিন্দু সাম্রাজ্য বিজয়নগর এম্পায়ারের ইকোনমিক্যাল এবং কালচারাল ক্যাপিটাল। একথা আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন। আমি হাম্পির যে প্রধান দ্রষ্টব্য স্থানগুলি সেগুলি একটির পর একটি তুলে ধরার চেষ্টা করছি। প্রথম দিনেই আমরা প্রথম যে জায়গাটায় গেছিলাম সেটা হচ্ছে হাম্পির আইকনিক বিরূপাক্ষ টেম্পল। বিরূপাক্ষ টেম্পলের প্রধান গোপুরম অর্থাৎ পূর্ব দিকের যে মেন গেট, সেটা দিয়ে ঢোকার পরে বর্তমানে আমরা তার মূল চত্বরের মধ্যে ঘোরাফেরা করছি। মন্দিরের মূল চত্বরে প্রবেশ করার পরেই আমরা প্রথমেই দেখতে পেলাম একটি ছোট্ট ঘরের মতো জায়গা। দেখুন, এই সামনে যেটা দেখা যাচ্ছে এখানে রয়েছে একটি নন্দী মূর্তি, মন্দিরের যেটা প্রধান গর্ভগৃহ সেদিকে মুখ করে। আর সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট গেট, এটি পূর্ব দিকের দ্বিতীয় গেট, যেটির ভেতর দিয়ে মূল মন্দির চত্বরে প্রবেশ করা যায়। আর পেছনে যে উঁচু গেটটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে বিরূপাক্ষ মন্দিরের প্রধান গোপুরম, যেটি 9 তলা উঁচু। এই বিরূপাক্ষ মন্দির প্রকৃতপক্ষে একটি শিব মন্দির, অর্থাৎ এখানকার পূজিত দেবতা হলেন মহাদেব। এখন আমরা যে অংশটায় উঠেছি এটা হলো মূল মন্দিরের রঙ্গমণ্ডপ। এখানে প্রত্যেকটি জায়গায় যে স্টোন স্কাল্পচার বা পাথরের ভাস্কর্যগুলি, সেগুলি সত্যি অসাধারণ। মুহূর্তের মধ্যেই যে কোনো পর্যটককে বাকরুদ্ধ করে দেয় এই পাথরের ভাস্কর্যগুলি। রঙ্গমণ্ডপের প্রত্যেকটি পিলারে অসাধারণ সমস্ত ভাস্কর্য রয়েছে, যার মধ্যে পুরাণ, ভাগবত, রামায়ণ, মহাভারত সব কিছুর কাহিনী স্থান পেয়েছে। এখন যে জায়গাটাতে ফোকাস করা হয়েছে এখানে বিষ্ণুর অনন্ত শয্যায় শায়িত একটি সুন্দর আর্ট পাথরের ওপরে খোদাই করা হয়েছে। তাছাড়া রঙ্গমণ্ডপের ছাদের দিকের কিছু অংশে বেশ কিছু পাথরের ভাস্কর্য রয়েছে যেগুলি কালারফুল। এই রঙ্গমণ্ডপটা থেকে যে প্রধান গোপুরম সেদিকটাও পরিষ্কার দেখা যায়, আবার উল্টো দিকের গর্ভগৃহটাও বেশ কিছুটা অংশ পরিষ্কার দেখা যায়। রঙ্গমণ্ডপ থেকে নেমে আসার পরে আমরা মন্দিরের উত্তর দিকে আরও একটি গেট রয়েছে, অর্থাৎ গোপুরম রয়েছে, যেটা এখন ফোকাস করেছি। এই দিক দিয়ে আমরা বাইরে বেরোলাম। আমরা এই বিরূপাক্ষ মন্দিরে দর্শন করেছিলাম 2025 সালের 27শে ডিসেম্বর। নর্থ গেট দিয়ে বেরিয়েই সামনেই একটা বড় জলাশয় দেখুন। এইখান থেকে তৎকালীন বিজয়নগর সাম্রাজ্যের সময়ে এই জলাশয় থেকেই জল নিয়ে গিয়ে মন্দিরে পূজার জন্য ব্যবহার করা হতো, বা এই জলাশয়ে হাত পা ধুয়ে বা স্নান করে পূজা অর্চনার ব্যবস্থা করা হতো। জলাশয়ের ডান দিকে দেখুন প্রধান গোপুরমটা অর্থাৎ ইস্টার্ন গেটের একটা প্রতিচ্ছবি পড়েছে। এই জলাশয়টাকে কেন্দ্র করে এর চারপাশে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে বিভিন্ন দেবদেবতার। এই বিরূপাক্ষ মন্দির ঐতিহাসিকদের মতে প্রতিষ্ঠিত হয়েছিল 7th সেঞ্চুরিতে, যেটি পরবর্তীকালে বিজয়নগর সাম্রাজ্যের প্রখ্যাত বিভিন্ন সম্রাটদের হাতে বিস্তার লাভ করেছিল এবং নতুনভাবে রেনোভেশন হয়েছিল। জলাশয়টা ঘুরে আসার পরে আমরা চারপাশটা হেঁটে এই দিকে চলে এলাম। এই দিকটা থেকে দেখা যাচ্ছে ইস্টার্ন গেটটা সামনের দিকে, এই যেখানটা এখন ফোকাস করা হয়েছে। আর মূল মন্দির চত্বরটার বিশাল বড় বাউন্ডারি ওয়াল, তার চারপাশে বেশ কিছু ছোট ছোট মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো বর্তমানে অনেকটাই নষ্ট হয়ে গেছে কিছু কিছু অংশ, আবার কিছু কিছু জায়গা সম্পূর্ণ ঠিক আছে। পর্যটকদের ভিড় যথেষ্টই ছিল, কারণ এটা বছরের একদম শেষ দিনে। এই যে ধ্বংসপ্রাপ্ত স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বিরূপাক্ষ মন্দিরের সামনের সেই বাজার, যেখানে গোল্ড এবং ডায়মন্ড সেলিং হতো।
বিজয়নগর কিংডমের সময়। সকালবেলায় মন্দির চত্বরে প্রবেশ করেছিলাম, সেই সময় মন্দিরের মূল গর্ভগৃহে পূজা অর্চনা চলছিল। তার মন্ত্রোচ্চারণের আওয়াজ মন্দিরের একেবারে বাইরে থেকেও খুব সুন্দর শোনা যাচ্ছিল। মূল মন্দিরের যেটা প্রধান গোপুরম অর্থাৎ ইস্টার্ন গেটের সামনে এসে যে অংশটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সিঙ্গেল এবং ডাবল স্টোরিড সুপারস্ট্রাকচারগুলো, এগুলোই ছিল বিরূপাক্ষ বাজার বা হাম্পি বাজার তৎকালীন সময়ে। এবং এই যে বাজারের অংশটা, সেটা কিন্তু বিরূপাক্ষ মন্দিরের প্রধান গোপুরম থেকে উল্টো দিকে মাতাঙ্গ হিলের পাদদেশ পর্যন্ত বিস্তৃত। এবং মূল যে রাস্তা, সেই রাস্তার দুপাশেই এই বাজার অংশটা অবস্থিত। এই বাজারে তৎকালীন সময়ে ডায়মন্ড, গোল্ড এবং আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র বেচা কেনা চলতো। এইটা হচ্ছে মূল রাস্তা। এই রাস্তাটা গিয়ে শেষ হয়েছে মাতাঙ্গ হিলের পাদদেশে বা মনোলিথিক নন্দী যে স্ট্যাচু, তার দোরগোড়ায় গিয়ে। আমরা এখন তৎকালীন হাম্পি বাজার বা বিরূপাক্ষ বাজারের অংশটা দেখতে দেখতে অটোতে করে এগিয়ে চলেছি। এই বিরূপাক্ষ বাজারের যে পুরো দৈর্ঘ্যটা, অর্থাৎ বিরূপাক্ষ মন্দিরের ইস্টার্ন গেট থেকে মাতাঙ্গ হিলের পাদদেশ পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ। এই দীর্ঘ রাস্তাটার দুপাশেই আপনারা বাজারের অংশটা দেখতে পাচ্ছেন। বাজারের অংশটা কোথাও কোথাও সিঙ্গেল স্টোরিড এবং কোথাও কোথাও ডাবল স্টোরিড। এই যেমন এখানটা দেখতে পাচ্ছেন ডাবল স্টোরিড। এই দোতলায় ওঠার জন্য সিঁড়ি আছে, স্টেয়ার্স দিয়ে ওপরে ওঠা যায়। এবং তৎকালীন বিজয়নগর সাম্রাজ্যের সময়ে এই বাজার অংশগুলো কিন্তু জমজমাট ছিল এবং প্রত্যেক দিন এখানে হাজার হাজার ব্যবসায়ী বিভিন্ন রকম জিনিসপত্র কেনাবেচা করতেন। তার মধ্যে লোকাল ব্যবসায়ীও যেমন আছেন, তেমনি বাইরে থেকে অর্থাৎ বিদেশ থেকেও প্রচুর সেলার্স আসতেন এখানে কেনাবেচা করার জন্য। এই চওড়া রাস্তাটার দুপাশেই বাজার অংশটা রয়েছে এবং বর্তমানে এই বিরূপাক্ষ বাজারের অনেক অংশই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কালের নিয়মে, যার কিছু অংশ রেনোভেশনের কাজ চলছে। এইটা হচ্ছে আমাদের ডান দিকের অংশটা, আর উল্টো দিকটা আমাদের বাঁ দিকের অংশটা। এই বিরূপাক্ষ বাজারের বাঁ দিকের কিছুটা অংশ বর্তমানে সরকার অধিগ্রহণ করে হাম্পি পুলিশ স্টেশন তৈরি করেছে। এই যে এই বাঁ দিকের যে অংশটা আমি এখন ফোকাস করেছি, এই জায়গাটা, এই পর্যন্ত এসে বিরূপাক্ষ বাজারটা শেষ হয়েছে। মূল রাস্তার দুপাশের বাজার অংশটা শেষ হয়ে যাওয়ার পরেই এইরকম একটা ডাবল স্টোরিড প্যাভিলিয়ন রয়েছে, যার ডান দিকে এই দেখুন বাজার অংশটা শেষ হয়েছে এবং এর মাঝখান দিয়ে ডান দিকের কোণাতে দেখা যাচ্ছে যে পাহাড়টা, সেটাই হচ্ছে মাতাঙ্গ হিল। বিরূপাক্ষ বাজারের একদম শেষে আমরা পৌঁছে গেছি মনোলিথিক নন্দী স্ট্যাচুর প্যাভিলিয়নে। এই যে সামনে নন্দী মূর্তি দেখা যাচ্ছে, এটি কিন্তু একটি সিঙ্গেল স্টোন কেটে তৈরি, সেই জন্যই বলা হয় মনোলিথিক নন্দী। আর ওই যে দূরে পাহাড়টা একটু আগেই আমি বললাম মাতাঙ্গ হিল, আর পাশ দিয়ে দেখুন অসংখ্য সিঁড়ি, পাথরের সিঁড়ি ধাপে ধাপে উঠে গেছে অনেক উঁচু পর্যন্ত। এই সিঁড়িগুলোর ধাপ দিয়ে ওপরে ওঠার পরে সামনে একটা প্যাভিলিয়ন আছে দেখতে পাচ্ছেন। ওই প্যাভিলিয়নটার ভেতর দিয়ে গিয়ে বেশ কিছুটা পাহাড়ি রাস্তা চলার পরে পৌঁছে যাব অচ্যুতারায়া টেম্পল, যেটা হাম্পির অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থান। আমরা আজকে অচ্যুতারায়া টেম্পল যাব না, অন্যদিন যাব। আমরা মনোলিথিক নন্দী স্ট্যাচু দেখে আমাদের আজকে পরের গন্তব্য হেমকুট হিল। আমরা এবারে অটো করে চলে যাচ্ছি হেমকুট হিলে, যেটি বিরূপাক্ষ মন্দিরের বাম দিকে অবস্থিত। আমরা এখন পৌঁছে গেছি হেমকুট হিলের ওপরে। এই পাহাড় থেকে চারপাশের অসাধারণ দৃশ্য, ছোট বড় অসংখ্য
পাথুরে পাহাড় এবং পাথুরে ল্যান্ডস্কেপ। আর হাম্পির সর্বত্র ছড়িয়ে রয়েছে ব্যানানা প্ল্যান্টেশন এবং কোকোনাট প্ল্যান্টেশন। তাছাড়া মাঝে মাঝে রয়েছে প্রচুর আখের ক্ষেত এবং প্যাডি ফিল্ড। দূরের যে স্টোনি ল্যান্ডস্কেপ সেগুলো সত্যিই অপূর্ব সুন্দর দেখতে লাগে। নিচে রাস্তা দিয়ে চলেছে অসংখ্য গাড়ি। হেমকুট হিলে পৌঁছে আমরা প্রথমেই চলে এলাম কাডেলেকালু গণপতি মন্দিরে দেখতে। এই মন্দিরের যে পিলারগুলি আছে সেখানে অসাধারণ সুন্দর পাথরের ভাস্কর্য রয়েছে, যেটা আমি ফোকাস করেছি। প্রত্যেকটা পিলারেই এরকম অসম্ভব সুন্দর পাথরের ভাস্কর্য। এটি একটি গণেশ মন্দির। গণেশ দেবতা অর্থাৎ কাডেলেকালু গণপতি একটি গ্রানাইট পাথরের তৈরি বিরাট মনোলিথিক মূর্তি, যেটির উচ্চতা 4.5 মিটার। কাডেলেকালু গণপতি মন্দির প্রাঙ্গণ থেকে দেখা যাচ্ছে বিরূপাক্ষ মন্দিরের মেন টাওয়ার এবং চারপাশের অপূর্ব সুন্দর দৃশ্য। আমার সামনে এটা হচ্ছে কাডেলেকালু গণপতি মন্দির। ঠিক তার পেছন দিকে এই যে মন্দিরটা পাহাড়ের নিচে, এটা হচ্ছে হরিহর টেম্পল, ইস্ট ফেসিং মন্দির। কাডেলেকালু গণপতি মন্দিরের ঠিক পেছনে। হরিহর মন্দিরের ভিতরের অংশ। পরবর্তীকালে এখানে গর্ভগৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে এবং বাইরে নন্দীর মূর্তি, যদিও এখানে আগে কোনো মূর্তি ছিল না। পাহাড়ের বোল্ডারের নিচে একটি ছোট্ট মন্দির, বর্তমানে সম্পূর্ণ অ্যাবান্ডান্ড। আমরা এখন দাঁড়িয়ে আছি হেমকুট হিলের স্লোপিংয়ে। সামনে বিরূপাক্ষ মন্দিরের গোপুরম। সামনে আরো একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির দেখা যাচ্ছে হেমকুট হিলের ওপরে। হেমকুট হিলের ওপরে চতুর্দিকে অজস্র মন্দির ছড়ানো ছিটানো রয়েছে। এদিকে আরো একটি মন্দির। হেমকুট হিলের স্লোপিং এর উপর দিয়ে যেতে যেতে আমরা সামান্য কয়েক ধাপ সিঁড়ি নেমে গিয়ে একটি গেট পেরিয়ে একেবারে সামনে চলে এলাম বিরূপাক্ষ মন্দিরের ঠিক ওপর দিকে। এই যে জায়গাটা দেখছেন, এটা হেমকুট হিলের যে ঢাল অর্থাৎ পাথরের স্লোপ, এবং চারপাশে ছড়ানো ছিটানো রয়েছে অজস্র মন্দির। যে মন্দিরগুলো বর্তমানে অনেকগুলোই ধ্বংস হয়ে গেছে, আবার কিছু কিছু মন্দির আগের মতো ইনট্যাক্ট রয়েছে। হেমকুট হিলের ওপর দিয়ে হাঁটার সময় এই স্লোপিংটা দিয়ে খুব সাবধানে হাঁটতে হয়, কারণ কিছু কিছু জায়গায় স্লোপিংটা বেশ পিচ্ছিল। স্লোপিংয়ের ওপর থেকে আমরা এখন দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর বিরূপাক্ষ টেম্পলের টাওয়ারগুলো। ডান দিকে ইস্ট টাওয়ার এবং দূরে নর্থ টাওয়ার। আমরা এখন দাঁড়িয়ে আছি হেমকুট হিলের ওপরে। অনেক দূরে দূরে পাথরের পাহাড়গুলোর খুব সুন্দর দেখা যাচ্ছে, ঢেউ খেলে গেছে দিগন্তে। এই দেখুন ছোট ছোট প্যাভিলিয়ন, মাথার ওপরে ভীষণ রোদ এখন দুপুরবেলা। রোদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বোল্ডারের নিচে আমার ওয়াইফ এবং আমার মেয়ে কয়েক সেকেন্ড ছায়াতে বিশ্রাম নিচ্ছে। আমি চারপাশ ঘুরে ঘুরে ছবি তুলছি। কিছু কিছু প্যাভিলিয়ন দেখতে পাচ্ছেন, সেগুলো আগে মন্দির ছিল, কিন্তু বর্তমানে
সেগুলো জাস্ট পিলার ছাড়া এখন আর কিছুই নেই। এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে শুধুমাত্র পিলারগুলো দাঁড়িয়ে আছে। বিজয়নগর সাম্রাজ্যের সময় এই জায়গাগুলো কিন্তু অজস্র মন্দিরে ঢাকা ছিল। প্রকৃতপক্ষে পুরো হেমকূট হিল তার চতুর্দিকে অজস্র মন্দির আছে গোটা পাহাড়ের ওপরে। আপনাদের আরো একবার দেখাচ্ছি হেমকূট হিলের ওপর থেকে বিরূপাক্ষ মন্দিরের অপূর্ব দৃশ্য। মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা মূল মন্দির, দুপাশে দুটি টাওয়ার। হেমকূট পাহাড়ের ওপর থেকে মন্দির গুচ্ছগুলো দেখা যাচ্ছে। হেমকূট পাহাড়ের ওপরে চতুর্দিকে ছড়ানো ছিটানো রয়েছে বিভিন্ন মন্দির। এখনো কিছু মন্দিরের আর্কিটেকচার বা স্থাপত্য ইনট্যাক্ট রয়েছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে। দূরে দূরে পাহাড়ের সারি, বিরূপাক্ষ মন্দিরের ঠিক পেছন দিকে ঢেউ খেলানো পাহাড়ের সারি দিগন্তে মিশে গেছে। এই হেমকূট হিলের ওপর থেকে চারপাশটা সত্যি অসাধারণ সুন্দর দেখতে লাগে। দূরে ব্যানানা প্ল্যান্টেশনস, কোকোনাট প্ল্যান্টেশনস, সবুজে সবুজ, এবং তার মাঝখানে পাথরের পাহাড়গুলো অপূর্ব সুন্দর। এই যে রাস্তাটা সামনে দেখতে পাচ্ছেন এটা বর্তমানে ব্যবহার হয় না। এখানে একটা ছোট্ট বোর্ড আছে, বোর্ডে লেখা আছে অ্যানসিয়েন্ট পাথওয়ে। এটা 100 মিটার একটা রাস্তা, যে রাস্তা দিয়ে কৃষ্ণা টেম্পলে যাওয়া যায়। আমরা কৃষ্ণা টেম্পলে যাব অন্য রাস্তা দিয়ে। এটা বিজয়নগর রাজাদের সময় এই দিকটা ব্যবহার করা হতো। সেই জন্য এটা লেখা আছে অ্যানসিয়েন্ট পাথওয়ে। এই জায়গাটা কাডেলিকালু গণপতি মন্দিরের ঠিক উল্টো দিকে। আমরা এখন চলে এসেছি শশীভিকালু গণপতি মন্দির দেখতে। আমরা হেমকূট হিলের ওপরে গিয়েছিলাম কাডেলিকালু গণপতি মন্দিরের দিক দিয়ে, আবার নামার সময় আমরা ওই একই দিক দিয়ে নেমে আপনাদেরকে দেখালাম অ্যানসিয়েন্ট পাথওয়ে, যেটা দিয়ে প্রাচীনকালে অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের সময় কৃষ্ণা টেম্পলে খুব সহজে যাওয়া যেত একটুখানি হেঁটেই। আর ওই দিক দিয়ে আমরা ঘুরে এসে এখন এসেছি শশীভিকালু গণপতি মন্দির দেখতে। এই মন্দিরটা হেমকূট হিলের দক্ষিণ পূর্ব ঢালে অবস্থিত। এই যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন পর্যটকরা নেমে আসছে, আমরা এই রাস্তাটা দিয়ে নামিনি, আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই দিক দিয়েই আমরা নেমেছি। কিন্তু হেমকূট হিল থেকে সরাসরি এই দক্ষিণ পূর্ব ঢালে শশীভিকালু গণপতি মন্দিরের সামনে আসা যায়। এটিও একটি অসাধারণ সুন্দর গণেশ আইডল, হেমকূট হিলের দক্ষিণ পূর্ব ঢালে অবস্থিত। শশীভিকালু গণপতি মন্দির দেখার পরে আমরা অটো করে সরাসরি মেন রোড দিয়ে চলে এলাম কৃষ্ণা টেম্পলের সামনে। অল্প একটু রাস্তা। এখন আমরা ঢুকে পড়েছি কৃষ্ণা টেম্পলের ভেতরে। যে অংশটি দেখতে পাচ্ছেন এটি কৃষ্ণা টেম্পলের প্রধান গোপুরম, ভিতর দিক থেকে তোলা ছবি। এবং গোপুরম দিয়ে ভিতরে ঢুকেই এই যে অংশটা, এটা হচ্ছে মূল মন্দিরের রঙ্গমণ্ডপ। অন্যান্য প্রত্যেকটি জায়গার মতো বছরের শেষ দিনে এখানেও পর্যটকদের ভীষণ ভিড়। কৃষ্ণা টেম্পলের ভেতরের যে অংশটা, প্রেমিসেসটা ভীষণ সুন্দর এবং তার সঙ্গে রয়েছে মন্দির গাত্রে অসম্ভব সুন্দর কারুকার্যগুলি। মন্দিরের ঠিক উল্টো দিকে একটা লম্বা প্যাভিলিয়ন যেটা দেখতে পাচ্ছেন, সম্ভবত এই প্যাভিলিয়নে বিজয়নগর সাম্রাজ্যের সময় মন্দির প্রাঙ্গণে যে সমস্ত অনুষ্ঠান হতো সেগুলি দেখার জন্য দর্শনার্থীরা এখানে অপেক্ষা করতেন বা বসে থাকতেন। কৃষ্ণা মন্দিরের মূল যে গর্ভগৃহ তার পাশের দেওয়ালে অর্থাৎ বাইরের দিকের অংশের কিছু স্টোন কার্ভিং আপনাদেরকে দেখাচ্ছি, অপূর্ব সুন্দর। এখানে বেশিরভাগ স্টোন কার্ভিংগুলো বা পাথরের স্থাপত্যগুলো আজও ইনট্যাক্ট রয়েছে। সামান্য কিছু কিছু জায়গা নষ্ট হয়েছে কালের নিয়মে।
সামনে এই যে ছোট্ট মতো একটি মন্দির, কৃষ্ণা মন্দিরের প্রেমিসেসের মধ্যেই রয়েছে। এটির অনেকটা অংশই নষ্ট হয়ে গেছে, ভেতরের গর্ভগৃহ ফাঁকা। আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। আমাদের বাঁ দিকে রয়েছে প্যাভিলিয়নটা। এখন আমরা চলে এসেছি মন্দিরের পেছন দিকের অংশে। যে প্যাভিলিয়নটা মন্দিরকে ঘিরে রয়েছে সেটা কিন্তু সার্কুলার ওয়েতে পুরো মন্দির চত্বরটাকেই ঘিরে রয়েছে। এটা হলো মন্দিরের পিছনের দিকের অংশ। পেছনের দিকের দেওয়ালেও একই রকমভাবে দুর্দান্ত সমস্ত স্টোন কার্ভিংগুলো রয়েছে। সত্যি এগুলো দেখলে বোঝা যায় যে তৎকালীন বিজয়নগর সাম্রাজ্যের রাজাদের যে রুচি, তাদের সংস্কৃতি এবং তাদের যে অসাধারণ চিন্তাভাবনা, তার প্রতিফলন প্রত্যেকটি জায়গাতে ফুটে রয়েছে। আমরা কৃষ্ণা মন্দিরের প্রেমিসেসের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি উল্টো দিকে, অর্থাৎ গোপুরমের মধ্যে দিয়ে ঢোকার পরে আমরা বাঁ দিক দিয়ে ঢুকেছিলাম এবং তারপর ধীরে ধীরে চারপাশটা দেখতে দেখতে মন্দিরের পিছনে আসি এবং এখন আমরা চলে এসেছি মন্দির প্রেমিসেসের ডান দিকের অংশে। ডান দিকের অংশ থেকে জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইখানে মূল মন্দির চত্বরের বাইরের দিকের অংশে ছোট ছোট আরো কয়েকটি মন্দির রয়েছে, যার মধ্যে আবার রঙ্গমণ্ডপ রয়েছে। যে মন্দিরগুলি বর্তমানে অনেকটাই নষ্ট হয়ে গেছে। চারপাশের প্যাভিলিয়নটা দেখা যাচ্ছে, যেটি চক্রাকারে মন্দিরকে প্রদক্ষিণ করে রয়েছে। এটি একটি ছোট্ট মন্দির ডান দিকে দেখা যাচ্ছে, যার ছোট্ট একটি রঙ্গমণ্ডপ। আর ওই সামনে দেখা যাচ্ছে মূল কৃষ্ণা মন্দিরের গোপুরম, যার মাথার অংশটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে বর্তমানে। এইদিকে যে প্যাভিলিয়নটা রয়েছে তার ওপর দিকে একটা স্তম্ভ রয়েছে, আর ডান দিকের যে অংশটি দেখা যাচ্ছে সেটি মূল কৃষ্ণা মন্দিরের রঙ্গমণ্ডপ। এখন আমরা ধীরে ধীরে কয়েকটা সিঁড়ির ধাপ বেয়ে উঠে এলাম রঙ্গমণ্ডপের ওপরে, অর্থাৎ মূল কৃষ্ণা মন্দিরের যে রঙ্গমণ্ডপ। এটির দেওয়ালে এবং পিলারে পাথরের স্থাপত্য অসাধারণ। খুব সূক্ষ্ম সূক্ষ্ম দৃষ্টিনন্দন পাথরের কাজগুলি যে কোনো পর্যটককে মুগ্ধ করে দেবে। রঙ্গমণ্ডপের ভিতরের দিকের অংশ এটি। এখানে অনেক পর্যটক বসে রয়েছেন। আর একটু দূরে ভেতর দিকে যে একটি ছোট্ট দরজা দেখতে পেলেন, ওটি মূল মন্দিরের গর্ভগৃহ। যদিও বর্তমানে সেখানে কোনো দেবতা বা কোনো দেবদেবীর স্থাপত্য নেই এই মুহূর্তে। রঙ্গমণ্ডপের চারপাশের পিলারের অসাধারণ পাথরের স্থাপত্যগুলি আপনাকে নিশ্চিতভাবে মুগ্ধ করে দেবে। রঙ্গমণ্ডপ থেকে বাইরের অংশটা দেখা যাচ্ছে। সামনে যে দিকটা এখন আমি ফোকাস করেছি এটি মূল মন্দিরের গোপুরম, ভেতর দিক থেকে তোলা ছবি রঙ্গমণ্ডপের ওপর থেকে। গোপুরমের মাথাটি অনেকটাই নষ্ট হয়ে গেছে বর্তমানে। আমরা রঙ্গমণ্ডপ এবং তার চারপাশের অংশটা বেশ কিছুক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরে ধীরে ধীরে নেমে গেলাম রঙ্গমণ্ডপ থেকে এবং তারপর গোপুরম ক্রস করে বাইরে বেরিয়ে আসি এবং কৃষ্ণা মন্দিরের মূল গোপুরমের বাইরে যে মোটরেবল রোড অর্থাৎ গাড়ি চলাচলের রাস্তা রয়েছে, ঠিক তার উল্টো দিকেই রয়েছে কৃষ্ণা বাজার। আমরা মূল গোপুরম দিয়ে বাইরে বেরিয়ে এসে মেন রোড ক্রস করে বেশ কয়েক ধাপ পাথরের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে এলাম
সামনে দেখা যাচ্ছে কৃষ্ণা মন্দিরের প্রধান গোপুরম। এই পাথরের ধাপের সিঁড়িগুলো দিয়ে নেমে এসে আমাদের বাঁ দিকেই চোখে পড়লো একটা লম্বা প্যাভিলিয়ন। এই যে প্যাভিলিয়নটা সোজা চলে গেছে, এটাই হচ্ছে তৎকালীন কৃষ্ণা বাজার। মাঝখানের যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে, এই অংশের দুপাশেই আছে, অর্থাৎ ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই সিঙ্গেল স্টোরিড প্যাভিলিয়ন চলেছে। মাঝখানে প্যাভিলিয়নের কিছুটা অংশ বর্তমানে নেই, ধ্বংস হয়ে গেছে। এই প্যাভিলিয়নগুলোতে বিজয়নগর সাম্রাজ্যের সময়ে ব্যবসা বাণিজ্য চলতো। বিদেশ থেকে প্রচুর ব্যবসায়ী আসতেন, আবার লোকাল যারা বিজনেসম্যান তারাও এখানে ব্যবসা বাণিজ্য করতেন। এই অংশটাকেই বলা হয় কৃষ্ণা বাজার, যেটি কৃষ্ণা মন্দিরের ঠিক উল্টো দিকে অবস্থিত। এই যে প্যাভিলিয়নটা সোজা চলে গেছে, এটা কিন্তু 500 মিটারেরও বেশি লম্বা। প্যাভিলিয়নের একদম শেষ প্রান্তে এসে আমরা দেখতে পেলাম একটি বাঁধানো পুষ্করিণী রয়েছে, এবং পুষ্করিণীর সামনে রয়েছে একটি বাঁধানো মঞ্চ বা বসার জায়গা। এই যে সামনে পুষ্করিণীটি, চারপাশ বাঁধানো। বর্তমানে আমরা দেখতে পেলাম পুষ্করিণীর মধ্যে যে জমে থাকা জল, তার মধ্যে প্রচুর শ্যাওলা জমে রয়েছে। ডান দিক এবং বাঁ দিক জুড়ে রয়েছে কৃষ্ণা বাজারের প্যাভিলিয়ন। দূরে দেখা যাচ্ছে মাতঙ্গা হিল, এবং চারপাশের এখানকার দৃশ্য সত্যিই অপূর্ব। এখানে কিন্তু পর্যটকদের সেইভাবে ভিড় চোখে পড়ল না। কৃষ্ণা বাজার দেখার পরে আমরা চলে এলাম উগ্র নরসিংহ মূর্তি দেখতে, যেটি কৃষ্ণা টেম্পলের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি একটি মনোলিথিক মূর্তি, যার উচ্চতা 6.7 মিটার। বিজয়নগরের রাজা কৃষ্ণদেবরায়া এই মূর্তি নির্মাণ করিয়েছিলেন। সেটি 1528 খ্রিস্টাব্দের একটি শিলালিপি থেকে জানা যায়। এই মূর্তিতে দেখা যায় যোগাসন ভঙ্গিতে বসা ঈশ্বর, যার মাথার উপরে রয়েছে শেষনাগের 7টি ফণা। শেষনাগের শরীরের অংশ কুণ্ডলাকৃতি হয়ে দেবতার আসন তৈরি করেছে। পুরো নরসিংহ মূর্তির ঠিক ডান পাশেই আরও একটি মন্দির রয়েছে, যেটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে বাদামী লিঙ্গা। এটি একটি অতি বৃহৎ মনোলিথিক শিবলিঙ্গ, যার অবস্থান উগ্র নরসিংহ এনক্লোজারের ঠিক পাশেই। আমি উগ্র নরসিংহ এনক্লোজার এবং বাদামী লিঙ্গার চারপাশের যে প্রেমিসেস, সেইটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে এই শিবলিঙ্গ একটি প্রকোষ্ঠের মধ্যে রয়েছে। এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় 5 মিটার। প্রকোষ্ঠের মধ্যে রয়েছে একটি ওয়াটার চ্যানেল, যার জন্য এই শিবলিঙ্গ সর্বদাই জলের ওপর অবস্থান করে, এবং এই প্রকোষ্ঠের মাথার ওপরে রয়েছে একটি ছিদ্র, যার ওপর দিয়ে সর্বদা সূর্যের আলো শিবলিঙ্গের মাথায় এসে পড়ে। বাদামী লিঙ্গা দর্শন করে আমরা চলে গেলাম অটো করে নতুন একটি জায়গা দেখতে, আমাদের পরবর্তী গন্তব্য, যেটিকে বলা হয় ভোজনশালা। যে অংশটি আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই অংশে আমরা আমাদের গাইডের কাছ থেকে জানতে পারলাম বিজয়নগর সাম্রাজ্যের সময়ে যখন রাজ্যে বিভিন্ন বড় বড় পূজা অর্চনা বা অনুষ্ঠান হতো, তখন রাজ্যের সৈনিকরা মূলত এই জায়গাতে আহার গ্রহণ করতেন। এই যে বড় বড় পাথরের ওপর থালার মতো তৈরি করা আছে, এবং ছোট ছোট প্রকোষ্ঠ গোল গোল রয়েছে থালার পাশে, এইগুলোতে তাদের বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হতো। এবং দুপাশের দুটি যে খাবার জায়গা, তার মাঝখানে যে প্রকোষ্ঠটা লম্বা হয়ে চলে গেছে, এটা হচ্ছে ওয়াটার চ্যানেল। এইখানে হাত মুখ ধোয়া হতো, বা এই পাথরের থালাবাটিগুলো সেখান থেকে জল নিয়েই পরিষ্কার করা হতো। এই ওয়াটার চ্যানেলের মধ্যে দিয়ে সর্বদা হাই স্পিড ওয়াটার ফ্লো করতো, সেটা আমরা আমাদের গাইডের কাছ থেকেই জানতে পারলাম। এই ভোজনশালাটি একটি নির্জন স্থানে অবস্থিত, মেন রোডের ধারে। ভোজনশালা পরিদর্শন করে আমাদের এই দিনের পরবর্তী এবং শেষ গন্তব্য ছিল রঘুনাথ টেম্পল, যেটি অবস্থিত মাল্যবন্ত হিলের ওপরে। এই রঘুনাথ টেম্পল মন্দির প্রকৃতপক্ষে
নাম শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন, রাম সীতা লক্ষ্মণের মন্দির। এই মন্দিরটি মালাবন্ত হিলের উপরে অবস্থিত। হাম্পির কমলাপুরা থেকে কাম্পলি যাবার রাস্তার বাঁ দিকে এই মালাবন্ত হিল অবস্থিত। মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে 5তলা গোপুরম বা প্রবেশদ্বার। এই মন্দিরের রঙ্গমণ্ডপটি তুলনামূলকভাবে অনেকটাই অক্ষত এবং মূল মন্দিরের দক্ষিণ পশ্চিম প্রান্তে এর অবস্থান। রঙ্গমণ্ডপের দুটি প্রবেশপথ আছে, একটি পূর্ব দিকে এবং অন্যটি উত্তর দিকে। রঙ্গমণ্ডপের প্রশস্ত ঘরটি ঝুলন্ত ছাদ দিয়ে ঢাকা, যেটি বিজয়নগর আর্কিটেকচারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। রঘুনাথ টেম্পলের চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন একটি বৃহৎ গোপুরম এবং মূল যে মন্দির চত্বর তার চারপাশটা এরকম অনেকটাই প্রশস্ত এবং এখানে আমরা গিয়ে দেখতে পেলাম এই অংশটা বালি দিয়ে ঢাকা রয়েছে। আর এর ওপরে কতগুলো বসার জায়গা রয়েছে, সিমেন্টের বেদি, এবং সোজাসুজি যে অংশটা আমি এখন ফোকাস করেছি এই অংশটাকে বলা হয় বিবাহ মণ্ডপ। অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের সময়ে এই জায়গাতে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হতো। সেই কারণেই এই অংশটাকে বলা হয় বিবাহ মণ্ডপ, যেটি অসংখ্য পিলার দিয়ে ঢাকা আছে এবং প্রত্যেকটি পিলারের গাত্রে অসাধারণ সুন্দর পাথরের কারুকার্য বা স্থাপত্য রয়েছে। আমরা এখন উঠে এসেছি এই রঙ্গমণ্ডপ বা বিবাহ মণ্ডপের ওপরে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিলারগুলোর ওপরে পাথরের যে স্থাপত্য বা কারুকার্য রয়েছে সেগুলি কতটা অনন্য সাধারণ। প্রত্যেকটি পিলারের ওপরে বিভিন্ন দেবদেবীর মূর্তি, রামায়ণ মহাভারতের কাহিনী, বিভিন্ন পাখি, পশু পাখি দের যে স্থাপত্য বা শিল্পকলা রয়েছে। আর কিছু কিছু পিলারে এখানে একটি সাপোর্টিং পিলার রয়েছে, দেখুন মূল পিলারের পাশে আরেকটি সাপোর্টিং পিলার দিয়ে এই আর্কিটেকচারগুলো তৈরি করা হয়েছে। বিশাল বড় রঙ্গমণ্ডপ, সেখানে অসংখ্য পিলার এবং প্রত্যেকটি পিলারের গায়ে যে সমস্ত পাথরের কারুকার্য রয়েছে বা স্থাপত্য রয়েছে তা যে কোনো পর্যটককে মুগ্ধ করে দেবে। আমরা সম্পূর্ণ রঙ্গমণ্ডপ বা বিবাহ মণ্ডপটি ওপরের অংশটা ঘুরে ঘুরে বেশ কিছুক্ষণ ধরে দেখলাম। এই দেখুন এই জায়গাতে কি অসাধারণ পাথরের কারুকার্য। পুরো পিলারটা জুড়ে, পিলারের ওপরের অংশ এবং নিচের অংশ সবটা জুড়েই রয়েছে। প্রত্যেকটি পিলারে এইরকম অসাধারণ কারুকার্য রয়েছে। বেশ কিছু পাথরের স্থাপত্য যেগুলো পিলারের উপরে সৃষ্টি করা হয়েছে কালের নিয়মে ক্ষয়ে গেছে বা কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও যতটুকু অবশিষ্ট আছে সেইটুকুই রীতিমতো মনোমুগ্ধকর। রঙ্গমণ্ডপ বা বিবাহ মণ্ডপ দেখার পর আমরা রঘুনাথ টেম্পলের উল্টো দিকে চলে এলাম। এখন আমরা যে অংশটায় রয়েছি সেটা হলো রঘুনাথ টেম্পলের ডান দিকের অংশ, অর্থাৎ প্রধান গোপুরম দিয়ে আমরা যখন ঢুকেছিলাম তখন প্রথমে আমরা বাঁ দিক দিয়ে পরিদর্শন করেছিলাম। যে বিবাহ মণ্ডপ বা রঙ্গমণ্ডপ আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে বাঁ দিকের একটা প্রান্তে। আর আপনি যদি মূল গোপুরম থেকে ডান দিকে প্রবেশ করেন তাহলে এই অংশটা দেখতে পাবেন। এই ডান দিকের অংশে আরো একটি ছোট মন্দির রয়েছে যেটি সামনে দেখতে পাচ্ছেন। এই মন্দিরের ভেতরে বর্তমানে কোনো বিগ্রহ নেই। আর এই মন্দিরের ঠিক পাশেই একটি সরু মতো গলি রয়েছে, পাথর দিয়ে বাঁধানো। এটির মধ্যে দিয়ে চলে গেলে পেছন দিকে একটা ছোট গেট, সেই গেট অতিক্রম করলেই মালবন্ত পাহাড়ের একদম চূড়ায় আপনি গিয়ে পৌঁছবেন, যেখান থেকে বিকেলবেলা বা গোধূলি লগনে আপনি অসাধারণ সূর্যাস্ত দেখতে পাবেন হাম্পির আকাশে।
টেম্পল এনক্লোজারের পিছন দিকে মাল্যবন্ত পাহাড়ের ওপর একটি ছোট শিবের বিগ্রহ আছে। মন্দিরের সামনের পাথুরে ভূমির ওপর একটি গভীর প্রাকৃতিক ফাটল রয়েছে, যেটি ছবিতে দেখতে পাচ্ছেন, যেখানে সারা বছর জল জমে থাকে। স্থানীয় লোককথা অনুযায়ী ভগবান শ্রীরামচন্দ্র তীর নিক্ষেপ করে এই জায়গাটিতেই মাটির নিচে থেকে জলধারা সৃষ্টি করেছিলেন। এই ফাটলটির ওপরের অংশের দুদিকে দুটি শ্রেণীতে বিভক্ত অনেকগুলি ছোট ছোট শিবলিঙ্গ এবং নন্দীমূর্তি খোদাই করা রয়েছে। এই জায়গাটি দেখে আমরা মাল্যবন্ত পাহাড়ের ওপর গোধূলি লগনে সূর্যাস্ত দেখার জন্য অপেক্ষা করলাম, যেখান থেকে হাম্পির আকাশে অসাধারণ সূর্যাস্ত আমরা প্রত্যক্ষ করলাম। চারপাশে অসংখ্য পর্যটকের ভিড় এই সময়ে। অনেক দূরে দূরে কুয়াশা ঘেরা পাথুরে ভূমিরূপ এবং তার সাথে সূর্যাস্তের যে অসাধারণ দৃশ্য, তা সত্যিই আমাদেরকে মুগ্ধ করে দিল। মাল্যবন্ত হিলের ওপরে বেশ কিছুক্ষণ বসে থেকে আমরা হাম্পির আকাশে সূর্যাস্তের বেশ কিছু ভিডিওগ্রাফি এবং স্টিল ফটো তুলে তারপর ধীরে ধীরে পাহাড় থেকে নিচে নেমে এসে রঘুনাথ টেম্পলের যে প্রধান গোপুরম, সেখান দিয়ে বাইরে বেরিয়ে এসে অটো করে ফিরে চললাম আমাদের হোটেলের পথে। এখান থেকে আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা বেশ কিছুটা দূরে। গোধূলি বেলার চারপাশের যে মায়াবী আলো, সেখানে হাম্পির যে চতুর্দিকের পাথুরে ল্যান্ডস্কেপ, তার যে অপূর্ব দৃশ্য, সেটা উপভোগ করতে করতে আমরা ফিরে চললাম হোটেলের পথে। এখানেই আমাদের হাম্পি ভ্রমণের প্রথম অংশটা শেষ হলো। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। দ্বিতীয় অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আসতে পারবো বলে আশা করছি।